আজকের আলোচনাটা কিন্তু দারুণ একটা বিষয় নিয়ে। আমরা জানব কেন সময় শুধু সামনের দিকেই যায়, পেছনের দিকে কেন নয়। আর এর পেছনে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কী ভূমিকা, সেটাও আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা আমরা সবাই হয়তো কখনো না কখনো ভেবেছি। ধরুন, টেবিল থেকে একটা কাপ পড়ে ভেঙে গেল। আমরা কি কখনো দেখেছি যে সেই ভাঙা টুকরোগুলো নিজে নিজে জোড়া লেগে আবার কাপ হয়ে টেবিলে লাফ দিয়ে উঠে গেল? দেখিনি, তাই না? এই খুব সাধারণ একটা পর্যবেক্ষণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মহাবিশ্বের এক বিরাট রহস্য। একটু খেয়াল করলেই দেখা যাবে আমাদের চারপাশের প্রায় সব ঘটনাই কিন্তু একদিকেই ঘটে। যেমন একটা ডিম ফেটিয়ে অমলেট তো বানানো যায়, কিন্তু সেই অমলেট থেকে কি আবার আগের মতো আস্ত ডিমে ফেরা সম্ভব? সম্ভব না। প্রকৃতির এই যে একমুখী চলন, একেই বিজ্ঞানীরা বলেন সময়ের তীর বা অ্যারো অফ টাইম। এটাই ঠিক করে দেয় কোনটা অতীত আর কোনটা ভবিষ্যৎ। তো প্রকৃতির এই যে একমুখী চলা, এটাই হলো সময়ের তীর। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই তীরটা কি এতটাই শক্তিশালী যে একে কোনোভাবেই উল্টো দিকে ঘোরানো যায় না? চলুন এই রহস্যটাই আজ আমরা ভেদ করব। এরকম উদাহরণ তো আমাদের চারপাশে অজস্র। যেমন ধরুন, তাপ সবসময় গরম কোনো জায়গা থেকে ঠান্ডা জায়গায় যায়, উল্টোটা কিন্তু নিজে থেকে হয় না। আবার এক গ্লাস পানিতে এক ফোঁটা কালি ফেললে সেটা সারা গ্লাসে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই ছড়িয়ে পড়া কালি কি নিজে নিজে আবার এক ফোঁটা হয়ে যায়? হয় না। এই যে সব একমুখী ঘটনা, এর পেছনের কারণটাই লুকিয়ে আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে। তো সময়ের তীরের এই যে রহস্য, এর সমাধানের মূল চাবিকাঠিটা লুকিয়ে আছে একটা কনসেপ্টের মধ্যে, আর সেটার নাম হলো এন্ট্রপি। চলুন দেখি এই এন্ট্রপি জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, এন্ট্রপি হলো কোনো একটা সিস্টেম কতটা বিশৃঙ্খল বা এলোমেলো সেটার একটা মাপ। একটা সিস্টেম যত বেশি অগোছালো, তার এন্ট্রপিও তত বেশি। আর এর আরেকটা দিক হলো, শক্তি যখন এভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন সেটা দিয়ে কোনো নির্দিষ্ট কাজ করা কঠিন হয়ে পড়ে। তাই এন্ট্রপি এটাও বোঝায় যে কোনো কাজ করার জন্য কতটা শক্তি আর পাওয়া যাচ্ছে না। এই যে দেখুন, এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। বাম দিকে যখন এন্ট্রপি কম, তখন সবকিছু খুব গোছানো, সাজানো আর শক্তিও এক জায়গায় জমাট বাঁধা। আর ডান দিকে যখন এন্ট্রপি বেশি, তখন সবকিছু অগোছালো, শক্তি চারদিকে ছড়িয়ে পড়েছে আর কোনো নির্দিষ্ট গঠন নেই। এই সহজ উদাহরণটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একটা বরফের টুকরোতে পানির অণুগুলো খুব সুন্দর করে একটা কাঠামোতে সাজানো থাকে, মানে এটা একটা গোছানো অবস্থা, তাই এর এন্ট্রপি কম। কিন্তু বরফটা যখন গলে পানি হয়ে যায়, তখন অণুগুলো এলোমেলোভাবে ঘোরাঘুরি শুরু করে, মানে সিস্টেমটা বিশৃঙ্খল হয়ে গেল, আর তাই এর এন্ট্রপিও বেড়ে গেল। আচ্ছা, চলুন তো একটু ইতিহাসে ফিরে যাই, দেখি কিভাবে এই বিশাল মহাজাগতিক সূত্রটার জন্ম হলো। আর এর জন্ম কিন্তু হয়েছিল শিল্প বিপ্লবের ধোঁয়া আর বাষ্পের মধ্যে থেকে। ব্যাপারটা কিন্তু এমন না যে একদিনে কেউ এটা আবিষ্কার করে ফেলেছে, বরং এর পেছনে আছে দারুণ একটা গল্প। শুরুটা হয়েছিল স্টিম ইঞ্জিনকে আরও কার্যকর করার চেষ্টা থেকে। সাদি কার্নো প্রথম দেখান যে তাপকে কাজে পরিণত করার একটা সীমা আছে। এরপর রুডলফ ক্লোজিয়াস এন্ট্রপির ধারণাটা দেন, আর সবশেষে লুডভিগ বোল্টজম্যান পরমাণু আর অণুর আচরণের উপর ভিত্তি করে এর একটা পরিসংখ্যানগত ব্যাখ্যা দেন। ক্লসিয়াসই প্রথম বুঝতে পারেন যে আরে, এটা তো শুধু স্টিম ইঞ্জিনের ব্যাপার না, এর প্রভাব তো আরও অনেক বড়, পুরো মহাবিশ্বের উপরই এর প্রভাব আছে। তার এই বিখ্যাত কথাটা দেখুন, মহাবিশ্বের এন্ট্রপি সর্বোচ্চ হওয়ার দিকে এগোচ্ছে। তার মানে আমাদের পুরো মহাবিশ্বই সময়ের সাথে সাথে আরও বেশি বিশৃঙ্খল হয়ে উঠছে। আচ্ছা, একটা প্রশ্ন আসতেই পারে, মহাকর্ষের মতো কোনো শক্তি যদি এই নিয়মটাকে জোর করে না চালায়, তাহলে এটা এত শক্তিশালী হয় কিভাবে? কিসের জোরে এটা কাজ করে? এখানেই আসল মজাটা। দ্বিতীয় সূত্র কিন্তু বলে না যে ভাঙা কাপ নিজে থেকে জোড়া লাগাটা অসম্ভব। এটা শুধু বলে যে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা এতটাই কম, এতটাই অবিশ্বাস্য রকমের কম যে মহাবিশ্বের পুরো জীবনকালেও আমরা এটা একবারও ঘটতে দেখব না। পুরো ব্যাপারটাই আসলে সম্ভাবনার খেলা। ব্যাপারটা বুঝতে চলুন একটা ঘরের কথা ভাবা যাক। কল্পনা করুন তো, ঘরের সব বাতাসের অণু এক কোণায় গিয়ে জড়ো হয়েছে। এটা একটা অসম্ভব গোছানো অবস্থা, তাই না? অণুগুলোকে ঠিক এইভাবে সাজানোর উপায় হয়তো একটাই, কিন্তু অণুগুলো যদি পুরো ঘরে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ভাবুন তো কত অগণিত উপায় সেটা হতে পারে। মানে গোছানো বা সুশৃঙ্খল থাকার উপায় হয়তো একটাই বা খুব অল্প কয়েকটা, কিন্তু বিশৃঙ্খল বা এলোমেলো থাকার উপায় সেটা প্রায় অসীম। যেহেতু অগোছালো থাকার উপায় অনেক বেশি, তাই সিস্টেমটা প্রায় নিশ্চিতভাবেই সেই অসংখ্য অগোছালো অবস্থাগুলোর কোনো একটায় থাকবে।
নিজে থেকে গোছানো অবস্থায় ফিরে আসার সম্ভাবনা তাই প্রায় শূন্য। তার মানে মহাবিশ্ব কিন্তু ইচ্ছে করে অগোছালো হচ্ছে না। ব্যাপারটা হলো সে শুধু তার সবচেয়ে সম্ভাব্য অবস্থায় চলে যাচ্ছে, আর ঘটনাক্রমে সেই সবচেয়ে সম্ভাব্য অবস্থাটাই হলো অগোছালো। সময়ের তীর আসলে আর কিছুই না, এটা হলো মহাবিশ্বের কম সম্ভাব্য অবস্থা থেকে বেশি সম্ভাব্য অবস্থার দিকে এগিয়ে যাওয়া। তো এই পর্যন্ত যা বুঝলাম, চলুন এবার সেটাকে একদম বড় ক্যানভাসে ফেলে দেখি, মানে পুরো মহাবিশ্বের উপর এর পরিণতি কি হতে পারে। আচ্ছা, মহাবিশ্বের এন্ট্রপি যদি কেবল বেড়েই চলে, থামার কোনো উপায় না থাকে, তাহলে এর শেষটা কোথায়? এর শেষ পরিণতিটা কি হতে পারে? এই সূত্রের যুক্তিকে যদি আমরা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাই, তাহলে একটা বেশ চমকপ্রদ কিন্তু ভয়ানক ধারণার মুখোমুখি হতে হয়। বিজ্ঞানীরা এর একটা নাম দিয়েছেন মহাবিশ্বের তাপীয় মৃত্যু বা হিট ডেথ। এটা এমন একটা সময় যখন মহাবিশ্ব তার সর্বোচ্চ এন্ট্রপিতে পৌঁছে যাবে, তখন সবকিছুর তাপমাত্রা আর ঘনত্ব সমান হয়ে যাবে, কাজ করার মতো আর কোনো শক্তি বাকি থাকবে না। ভাবতে পারেন সেই ভবিষ্যতের কথা, যখন সব তারা নিভে যাবে, সব পদার্থ হয় ক্ষয় হয়ে যাবে, না হলে ব্ল্যাক হোলে হারিয়ে যাবে, শক্তি সবখানে সমানভাবে ছড়িয়ে পড়বে। তখন তাপের কোনো প্রবাহ থাকবে না, কোনো কাজ হবে না, কোনো পরিবর্তন হবে না। আর যখন কোনো পরিবর্তনই হবে না, তখন সময়ের তীরের আর কোনো অর্থই থাকবে না। মহাবিশ্ব পৌঁছে যাবে এক শীতল, অন্ধকার আর অনন্তকালের স্থিবিরতায়। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের একটা শক্তিশালী ভবিষ্যৎবাণী দিচ্ছে বটে, কিন্তু একই সাথে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা সামনে। এই পরিণতি কি সত্যি অনিবার্য, নাকি মহাবিশ্বর কোথাও এমন কোনো ফাঁকফোকর লুকিয়ে আছে যা আমরা এখনো খুঁজে পাইনি? এই প্রশ্নটাই আজকের আধুনিক পদার্থবিদ্যার অন্যতম বড় একটা চ্যালেঞ্জ।